এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় আপডেট, বাংলাদেশে থাকা যে কূটনীতিকরা অর্থাৎ ভারতীয় যে কূটনীতিকরা তাদের পরিবারের সকলকে এবার ভারতে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে নয়াদিল্লির তরফ থেকে। কিন্তু কেন হঠাৎ করে এরকম নির্দেশ? ভারতীয় দূতাবাস হঠাৎ করে খালি করার কেন এই নির্দেশ দেওয়া হলো? তাহলে কি বাংলাদেশের ভেতর এবার বড় কিছু ঘটতে চলেছে? সাধারণভাবে আমরা জানি যে একটা দেশ থেকে আরেকটা দেশের কূটনীতিকদের পরিবার বা কূটনীতিকদের যখন সরানো হয় তখন তার মানে সেই দেশটার ভেতরে হঠাৎ কিছু একটা ঘটতে চলেছে, একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তাহলে বাংলাদেশে এবার কি ঘটতে চলেছে? কেন এই নির্দেশ নয়াদিল্লির তরফ থেকে দেওয়া হলো? আমরা এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। খুব স্বাভাবিকভাবে এই মুহূর্তে যে প্রশ্নটা উঠতে যাচ্ছে, তা বাংলাদেশের ভেতরে কি তাহলে বড় কিছু ঘটতে চলেছে? তাই কি নয়াদিল্লির এই সিদ্ধান্ত? নট এক্স্যাক্টলি সো, তার থেকেও একটু অন্যরকম ভাবে বলা যেতে পারে। ব্যাপারটা হচ্ছে সেন্স অফ ডিসকমফর্ট। এটা কিন্তু যথেষ্টই কূটনীতিতে একটা প্রযোজ্য কথা। সেন্স অফ ডিসকমফর্ট মানে আমি খুব সহজ ভাষায় বলছি, আমাদের জীবনে অনেক আত্মীয় স্বজন থাকে যাদের বাড়িতে আমরা গেলে বা যাদের বাড়িতে থাকার সময় আমার অতটা মানে স্বাচ্ছন্দ্য মনে হয় না, মানে আমার মনে হয় না যে হ্যাঁ আই এম ওকে, আই এম কমফর্টেবল। তো সে কিছু বন্ধুর গ্রুপ থাকে যেখানে আমার কমফর্টেবল মনে হয় না, তখন আমরা কি করি, সেখান থেকে সরে আসি। শুধু সরে আসি তা নয়, আমাদের আসবাবপত্র, জামা কাপড়, গাড়ি বাড়ি যা যা হোয়াট এভার ইজ দেয়ার উইথ দেম, আমরা সেটাকে নিয়ে সরে আসি। এই যে সরে আসাটা, এটা কিন্তু শুধুমাত্র ফিজিক্যাল ডিসপ্লেসমেন্ট নয়। যে বাংলাদেশ থেকে ডিপ্লোম্যাটসদের সরিয়ে আনা হলো, সেটা কিন্তু শুধুমাত্র ফিজিক্যাল ডিসপ্লেসমেন্ট না, এটার মধ্যে দিয়ে আমি নানান রকম বার্তা দিয়ে থাকি। বার্তাগুলো কিরকম? প্রথম বার্তা হচ্ছে যে আমি এরকম একটা ডিপ্লোম্যাটিক এনভায়রনমেন্টে কোনো কারণে কমফর্টেবল নই। এই কমফর্টেবল কথাটা আমরা সিভিল লাইফে হয়তো খুব ইজিলি ভাবি, বাট ইন রিয়ালিটি দ্য সেন্স অফ কমফর্টেবিলিটি, এই জিনিসটা কিন্তু অনেক বড় একটা বিষয়, অনেক অনেক বৃহৎ একটা বিষয় কমফর্টেবল হওয়া ব্যাপারটা। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আমরা বলি যে আমরা ধরুন যেটা বাংলা বা ভারতবর্ষ, আমার উইথ অল প্রবাবিলিটিস মনে হয় এই উইথড্রয়ালের পিছনে কারণটা, সেটা তো ভারতবর্ষের যে দূতাবাস আছে, সেই দূতাবাস সম্পর্কিত বাংলাদেশের কিছু নবাগত রাজনৈতিক ব্যক্তিত্ব বলবো না ছেলে ছোকরা বলবো আমি জানি না, তারা দাঁত বার করে ওখানে গিয়ে গিয়ে বলছে যে আমি বাংলাদেশের ভারতীয় দূতাবাসের ইট থেকে ইট খুলে নেব, বলছে ওখানে আগুন লাগিয়ে দেবো, বলছে ওখানকার যারা ওই আপনার দূতাবাসের কর্মী আছে তাদের ক্ষতিগ্রস্ত করব। তো এই ধরনের ন্যারেটিভ স্পিচ ইটসেলফ হচ্ছে অ্যাক্ট অফ টেররিজম। এই যে অ্যাক্ট অফ টেররিজম গুলো মানে মানে ডাইলেক্ট গুলোকে প্রশ্রয় দেওয়া হচ্ছে বাংলাদেশে, এটা কোনোদিনই একটা প্রপার ডিপ্লোম্যাটের পক্ষে কাজ করার খুব একটা ভালো পরিবেশ নয়। দিস ইজ নট এ সুটেবল কন্ডিশন ফর এ ডিপ্লোম্যাট টু ওয়ার্ক। এবং সেই কারণেই ভারতবর্ষের সরকার একটি অত্যন্ত রেসপন্সিবল সরকার হিসাবে অবশ্যই ঠিক করবে যে এদেরকে কোনো না কোনো ভাবে সহযোগিতা করা এবং এদেরকে ওই জায়গা থেকে বার করা। সম্প্রতি বাংলাদেশের ভেতরে ঘটে গিয়েছে, ভারতের যে দূতাবাসগুলো রয়েছে বাংলাদেশের ভেতর, গত কয়েকদিন আগে সেখানে আমরা দেখেছি যে ইট ছোড়া হয়েছে, সেখানে হামলা চালানো হয়েছে। তার জেরে কি এই ধরনের একটা সিদ্ধান্ত? কারণ কোনো একটা দেশের দূতাবাসে সঙ্গে এই ধরনের ঘটনা ঘটানো মানে তো সে দেশটার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা। হ্যাঁ, অবভিয়াসলি আপনি ঠিকই বলছেন। মানে এটা দু রকমের হয়, একটা হচ্ছে পেরিফেরিয়াল অ্যাটাক, একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাটাক, মানে প্রপার অ্যাটাক। পেরিফেরিয়াল অ্যাটাক জিনিসটা যথেষ্ট বাংলাদেশের সেনাবাহিনী এবং পুলিশদের দক্ষতায়। ছবিগুলো দেখাতে বলবো যদি সম্ভব হয়, যে বাংলাদেশে ভারতীয় দূতাবাসগুলোর সামনে যে ধরনের অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছিল, যেভাবে আক্রমণ করা হয়েছিল, বলুন। হ্যাঁ, তো এই পেরিফেরিয়াল অ্যাটাক গুলো থ্যাঙ্কস টু মানে বাংলাদেশের সেনাবাহিনী এবং বাংলাদেশের পুলিশ, যাদের জন্য যাদের ইন্টারফারেন্সে এরা অতটা কাছে আসতে পারেনি, কিন্তু একটা ডিস্টেন্স থেকে সেটাকে আপনি বলতে পারেন কিছুটা ওই লক্ষ্য করে কু কথা বলা, ইট মারা, এই ধরনের যে ঘটনাগুলো ঘটিয়েছে, এটা ইটসেলফ কোনোদিনই কোনো একটা সুস্থ রাষ্ট্র খুব একটা গ্রাহ্য করতে পারবে না। এটা গ্রাহ্য করা সম্ভব নয়, কারণ এইটা কখনোই একটা সুস্থ রাষ্ট্রের যেরকম বিহেভিয়ারাল জেস্চার হতে পারে না, সেরকমই এটা যে কোনো একটা সুস্থ রাষ্ট্র এটাকে অ্যাবজর্ব করতে পারে না। সুস্থ রাষ্ট্রের পক্ষে অ্যাবজর্ব করাটা এটা ইম্পসিবল।
তার কারণটা হচ্ছে যে দেখুন, এন্ড অফ দ্য ডে আমরা সবাই যতজন একটা মানে ডিপ্লোমেসি নিয়ে পড়াশোনা করছি বা তার একাডেমিক্স নিয়ে চর্চা করি, আমরা সবাই মিউচুয়াল রেসপেক্টের কথা বারংবার বলি। এই মিউচুয়াল রেসপেক্ট যদি দুটো রাষ্ট্রের মধ্যে না থাকে, সেই রাষ্ট্রের মধ্যে যে মিউচুয়াল বন্ধনীটা আছে, সেই বন্ধনীটা কি করে থাকবে? সুতরাং আজকে বাংলাদেশ যখন আমাদের থেকে 100 কোটি টাকা বছরে নিচ্ছে তাদের উন্নয়ন প্রকল্প হিসাবে, তখন তো তাদের মনে পড়ে না ভারতীয় দূতাবাস ভাঙার কথা। ভারতীয় দূতাবাস ভাঙার কথা মনে পড়ে তখনই যখন তাদের কোনো মাইনরিটি ডেথকে জাস্টিফাই করতে হয়। ভারতীয় দূতাবাস ভাঙার কথা মনে পড়ে তখনই যখন ইন্টারন্যাশনাল ফান্ডিং এসে তাদেরকে জোর করে বলায়। জানতে চাই সুভাষী, সেটা হচ্ছে যে যদি ভারত এর পরিপ্রেক্ষিতে পাল্টা যদি দূতাবাসগুলো বন্ধ করে দেয় বাংলাদেশে, তাহলে সেক্ষেত্রে কি সমস্যা হতে পারে? দেখুন, উইথড্রল ইটসেলফ কিন্তু একটা বড় স্টেপ, এটা কিন্তু কোনো মানে ছোটখাটো স্টেপ নয়। এবং উইথড্রল যখন ভারতবর্ষ করেছে, বিশেষ করে ভারতবর্ষের মতো ওয়েট অ্যান্ড ওয়াচ থিওরি নিয়ে আমি আর আপনি হাজারটা মানে শো করেছি এর আগে, যেখানে ওয়েট অ্যান্ড ওয়াচ থিওরি ভারতবর্ষের নিয়ে আমরা আলোচনা করেছি। তো সেই ভারতবর্ষ যখন উইথড্র করেছে, এটা মেনে নেওয়া বাধ্য আমরা সবাই যে তারা ভাবনা চিন্তা করেই উইথড্র করেছে, হটকারিতা কোনো সিদ্ধান্ত নয়। দ্বিতীয় কথাটা হচ্ছে, বাংলাদেশের যদি ভিসা প্রসেসটা ধরুন তর্কের কারিতে পুরোপুরি বন্ধই করে দিল ভারতবর্ষ, তাতে ভারতবর্ষের কি ক্ষতি হবে? এটা ভারতীয় হিসাবে আমরা দুজন আগে আলোচনাটা করি। ভারতবর্ষের খুব একটা ক্ষতি হবে না। তার কারণ হচ্ছে ভারতবর্ষের বাংলাদেশের উপরে ডিপেন্ডেন্সি সে অর্থে কিছু নেই। তো বাংলাদেশ আমাদের ভিসা বন্ধ করে দিলে আমাদের উপরে খুব একটা তাতে চোটপাট হবে না। ওই হাস্যকর কিছু কৌতুক তৈরি হতে পারে, আর এর থেকে বেশি কিছু নয়। কিন্তু বাংলাদেশের ভিসা যদি ভারত বন্ধ করে দিতে দেয়, তাহলে সব থেকে আগে যেটা হবে, যেটা বলতে গেলে আমার মুখ কাঁপছে, সেটা হচ্ছে বাংলাদেশের যে লক্ষ লক্ষ সাধারণ মানুষ ভারতবর্ষের চিকিৎসাধীন, তারা ভারতবর্ষের ডাক্তার দেখায়, ভারতবর্ষের চিকিৎসা করায়, সেই লক্ষ লক্ষ মেডিকেল ভিসা ক্যান্সেল হতে শুরু করলে বহু মানুষ কিন্তু তার জন্য সাফার করবে। এবং এই সাফারিং এর কারণ এবং দায়ী ভারতবর্ষ হবে না, এই সাফারিং এর কারণ হবে বাংলাদেশ থেকে আসা ব্যবহারগুলো, যেটার জন্য ভারতবর্ষ এরকম ধরনের একটা পদক্ষেপ নিতে বাধ্য হলো। এটা আমাদের বুঝতে হবে। দ্বিতীয় জিনিসটা খুব ইম্পর্টেন্ট এখানে বোঝা, ভারতবর্ষে বহু বাংলাদেশি ছাত্র ছাত্রীরা পড়াশোনা করতে আসে, রবীন্দ্রভারতী, বিশ্বভারতী, আমি দু একটা নাম বলছি, জেএনইউ, এরকম বহু জায়গায় আছে। এই ছাত্র ছাত্রীদের আমরা কালচারাল ডিপ্লোমেসির মাধ্যমে, আপনার এডুকেশনাল অসমোসিসের মাধ্যমে আমরা এদের একাডেমিক সহায়তা করি, এদেরকে আরো পড়াশোনা করার সুযোগ করে দিই, আরো সাপোর্ট দিই। এই যে এডুকেশনাল যে এনভায়রনমেন্টটা তাদেরকে আমরা দিই, সেটা চলে গেলে এই ছেলেমেয়েগুলো কোথায় পড়াশোনা করবে? অর্ধেকের বেশি দেশ তো বাংলাদেশের ভিসা অলরেডি ক্যান্সেল করতে শুরু করেছে। অর্ধেকের বেশি দেশ তো অলরেডি বলতে শুরু করেছে যে বাংলাদেশে আমাদের দেশ থেকে হাঁটো। সেখানে আজকে যখন দাঁড়িয়ে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, বাংলাদেশের বোঝা উচিত বাংলাদেশের সব থেকে ইম্পর্টেন্ট রাষ্ট্র বন্ধুকে বাংলাদেশ যেভাবে আঘাত করছে, বাংলাদেশ